গোপালগঞ্জে এনসিপি সমাবেশ মঞ্চে ককটেল বিস্ফোরণ, হামলা ভাঙচুর। মিটফোর্টের সোহাগ হত্যার পেছনে ব্যবসায়িক দ্বন্দ্ব, মূল আসামি গ্রেপ্তার, বলছেন ডিএমপি। মালয়েশিয়া প্রবাসীদের সুখবর দিলেন আসিফ নজরুল। এবার লক্ষ্য সংসদ ভবন, বললেন নাহিদ ইসলাম। এবং সর্বশেষে জানাবো এপির প্রতিবেদন, হাসিনা পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গোপালগঞ্জে এনসিপি সমাবেশ মঞ্চে ককটেল বিস্ফোরণ, হামলা ভাঙচুর। পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতে 2 দফা হামলার পর গোপালগঞ্জে এবার জাতীয় নাগরিক পার্টির সমাবেশস্থলে হামলার ঘটনা ঘটেছে। এই হামলার জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগকে দায়ী করেছে সমাবেশে উপস্থিত থাকা এনসিপির নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সমাবেশস্থলে সকাল থেকে জড়ো হতে থাকেন এনসিপির নেতাকর্মীরা। এক পর্যায়ে দুপুরে সমাবেশস্থলে হামলা চালায় কয়েকজন যুবক। এর সময় সমাবেশস্থলের পাশে থাকা বেশ কিছু চেয়ার ছুঁড়ে ফেলে তারা। ভাঙচুর করা হয় কয়েকটি চেয়ার। এই হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করে উপস্থিত এনসিপির নেতাকর্মীরা স্লোগান দিতে শুরু করে। এ সময় তারা পুলিশকে উদ্দেশ্য করে বলেন, নিরাপত্তা দিতে না পারলে আমাদের বলুন, আমরাই আমাদের নিরাপত্তার ব্যবস্থা করব। দুপুর 2টার দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত এনসিপির কেন্দ্রীয় নেতারা সমাবেশস্থলে পৌঁছেছে। এর আগে সকালে উলপুর দুর্গাপুরের খাজিয়াগড় চরপাড়ায় সড়কে পুলিশের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। ওই ঘটনায় পুলিশের 3 সদস্য আহত হন। মিটফোর্টে সোহাগ হত্যার পেছনে ব্যবসায়িক দ্বন্দ্ব, মূল আসামি গ্রেপ্তার, বলছেন ডিএমপি। রাজনৈতিক কোনো কারণে নয়, ব্যবসায়িক দ্বন্দ্বে রাজধানীর মিটফোর্ট হাসপাতাল এলাকায় লালচাঁদ ওরফে সোহাগকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এই হত্যা মামলার অগ্রগতি প্রসঙ্গে সংবাদ সম্মেলনে কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, হত্যার মূল আসামি রেজওয়ান উদ্দিন অভিকে পটুয়াখালী থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি একজন ধর্মান্তরিত মুসলিম। এই হত্যায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। ডিএমপি কমিশনার বলেন, অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় থাকতে পারে, তবে হত্যাকাণ্ডের সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততা নেই। ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম বলেন, ব্যবসায়িক দ্বন্দ্ব, ব্যক্তিগত কোন্দল থেকেই এই হত্যাকাণ্ড। সোহাগ ও অভিযুক্তরা চোরাই অ্যালুমিনিয়াম তার বিক্রি করতেন, গত 17 বছর ধরেই করে। 5ই আগস্টের পর ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব শুরু হয়, সেই দ্বন্দ্ব থেকেই এই হত্যা। এতে নির্বাচন বানচাল বা দেশবিরোধী ষড়যন্ত্র নেই। নজরুল ইসলাম আরও জানান, হত্যার পর অভিযুক্তরা মব তৈরির চেষ্টা করে। পুলিশ বুঝতে পেরে সেই মব থেকে মহিন ও রবিন নামে 2 জনকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করে। মালয়েশিয়া প্রবাসীদের সুখবর দিলেন আসিফ নজরুল। বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এ তথ্য জানান। গত মে মাসে মালয়েশিয়া সফরকালে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশি কর্মীদের ভিসা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনার পর গত 10 জুলাই এই বিষয়ে পরিপত্র জারি করেছে মালয়েশিয়া সরকার। উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বৈঠকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত এর সমস্যা সমাধানে আশ্বাস দিয়েছিলেন। এরপর থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও বাংলাদেশি মালয়েশিয়ায় বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তারা সার্বক্ষণিক যোগাযোগ রাখেন। অবশেষে গত 10 জুলাই প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করে মালয়েশিয়া ইমিগ্রেশন মহাপরিচালকের পক্ষে স্বাক্ষরিত একটি পরিপত্র জারি করা হয়েছে। এবার লক্ষ্য সংসদ ভবন, বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 5ই আগস্ট আমাদের লক্ষ্য ছিল গণভবন, এবার লক্ষ্য হচ্ছে সংসদ ভবন। বরিশালবাসীকে সঙ্গে নিয়ে এই বিজয় অর্জন করব। তিনি আরও বলেন, নির্বাচন কমিশনকে দলীয়করণ করা হয়েছে। নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে না। খুনি ফ্যাসিবাদের প্রতীক এখনও তালিকায় রয়েছে। নির্বাচন কমিশনের ইন্টেনশন ভালো নয়। বাংলাদেশের জনগণকে বোকা বানানো যাবে না। নাহিদ ইসলাম বলেন, আগামী 3রা আগস্ট ঢাকায় মহাসমাবেশ, বরিশাল সহ দেশবাসীর সমস্যা সমাধানের ইস্তেহার নিয়ে ওই মহাসমাবেশ, জুলাইয়ের ঘোষণাপত্র এবং সনদ আদায়ের লক্ষ্যে গণঅভ্যুত্থানের পরে বলেছি, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করতে হবে, জাতাবাদ, সন্ত্রাস এবং বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। কিন্তু আমরা দেখছি রাজনৈতিক দলগুলোর হাতে রক্তের দাগ লেগে রয়েছে। তিনি বলেন, আমরা রাজনৈতিক সহিংসতা মুক্ত বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি দেখতে চেয়েছিলাম। বাংলাদেশকে চাঁদাবাজ, দুর্নীতি ও সন্ত্রাসী মুক্ত করে ঘরে ফিরব। এ সময় নাহিদ ইসলাম স্বাস্থ্যসেবা থেকে শুরু করে নদী ভাঙন সমস্যা তুলে ধরে তার সমাধান সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। জাতীয় নাগরিক পার্টি দক্ষিণ অঞ্চলের
মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগকে ইঙ্গিত করে বলেন, আমরা যখন ছোট চোর বলতাম তখন একটি দল মাইন্ড করতো। বিএনপিকে ইঙ্গিত করে বলেন, এখন চাঁদাবাজ ও টেন্ডারবাজ বললে তাদের গায়ে লাগে। হাসনাত বলেন, আপনারা জনগণকে চেনেন না, জনগণের মনস্তাত্ত্বিক পরিবর্তন হয়েছে, তারা আর কোনো গোলামি চায় না, তারা গণতন্ত্রের মানুষকন্যা দেখেছে, তারা আর গণতন্ত্রের মানুষপুত্র দেখতে চায় না। এপির প্রতিবেদন, হাসিনা পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট। এপির প্রতিবেদন, ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পতনের পর 1 বছর পেরিয়ে গেলেও ঐক্যের চেয়ে বাংলাদেশ বিভক্তির সুরই প্রকট হয়ে উঠেছে। কিন্তু এর পেছনে কারণগুলো কি? 2024 সালে শিক্ষার্থীদের নেতৃত্বে গণঅভ্যুত্থানের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ও তার ভারতে পালিয়ে যাওয়ার পর অনেকেই মনে করেছিলেন এক নতুন সূচনা দ্বারপ্রান্তে রয়েছে বাংলাদেশ। 15 জুলাই 2024 শুরু হওয়া সহিংসতার শত শত মানুষের মৃত্যুর পর দেশকে গণতন্ত্রে ফিরিয়ে আনতে একটি বিশ্বাসযোগ্য নির্বাচনী ও সাংবিধানিক সংস্কার এবং দেশে শান্তি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছিলেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু 1 বছর পরও ইউনূসের নেতৃত্বাধীন প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে। ক্রমবর্ধমান রাজনৈতিক অনিশ্চয়তা, ধর্মীয় মেরুকরণ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি পরিস্থিতিকে চ্যালেঞ্জিং করে তুলেছে। বিশৃঙ্খল রাজনৈতিক দৃশ্যপট বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা প্রকাট আকার ধারণ করেছে। হাসিনাকে উৎখাতে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের একাংশ একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছে। দেশটির 2 প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং হাসিনার আওয়ামী লীগের প্রভাব বলয় ভেঙে ফেলার প্রতিশ্রুতি দিয়ে এই জাতীয় নাগরিক দল এনসিপি গঠন করা হয়েছে। কিন্তু দলটির বিরোধীদের অভিযোগ, ইউনূস নেতৃত্বাধীন প্রশাসনের ঘনিষ্ঠ এবং রাষ্ট্র প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করা রাজনৈতিক সুবিধার জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করছে এনসিপি। এদিকে দেশের বৃহত্তম ইসলামপন্থী দল জামায়াত ইসলামী হাসিনা সরকারের শাসনামলের দমন নীতি কাটিয়ে 1 দশকেরও বেশি সময় পর সক্রিয় রাজনীতিতে ফিরে এসেছে। 1971 সালে পাকিস্তান থেকে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী এই দলটির মাঠ পর্যায়ের শক্তি এখন অজানা। জামায়াত নির্বাচনী রাজনীতিতে সক্রিয় হওয়ার পর বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট আরও বিভক্ত হয়ে পড়েছে। মে মাসে বিচার হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। দলটির প্রধান শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি হয়েছেন। সে শূন্যস্থান পূরণের চেষ্টা করছে সব দলই। একসময় নির্বাচনী জোটসঙ্গী বিএনপি এবং জামায়াত ইসলামী 2 দলই এখন প্রশাসন ও বিচার বিভাগ এমনকি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আধিপত্য প্রতিষ্ঠা করে মুখোমুখি অবস্থানে রয়েছেন। নতুন সংসদীয় নির্বাচনের সময় নিয়েও তাদের মধ্যে মতপার্থক্য রয়েছে। নির্বাচনের তারিখ নিয়ে অন্তর্বর্তী সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে স্পষ্ট ঐক্যমত্যের অভাব বিভ্রান্তি সৃষ্টি করেছে। বাংলাদেশের সামরিক বাহিনীর প্রধান এই বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলেছিলেন। যে অবস্থান ইউনূস সরকারের পছন্দ হয়নি। ওয়াশিংটন ভিত্তিক দক্ষিণ এশিয়া বিশ্লেষক এবং এশিয়া প্যাসিফিক ফাউন্ডেশনের জ্যেষ্ঠ ফেলো মাইকেল কুগেলম্যান মনে করেন, বিপ্লব পরবর্তী মধুচন্দ্রিমা প্রায়শই দীর্ঘস্থায়ী হয় না এবং বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। বার্তা সংস্থা এপিকে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গণতন্ত্র এবং সমৃদ্ধি পুনরুদ্ধারের জন্য ব্যাপক প্রত্যাশার মুখোমুখি হয়েছিল। কিন্তু জনমত ছাড়া একটি অনির্বাচিত সরকারের পক্ষে এটা করা বিশেষভাবে কঠিন। হাসিনা পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।